আমি তোমাদের কাছে আজকে আসলাম সালোক সংশ্লেষ শেষ পর্যায়ে আসছি আমরা প্রায়। আজকে আমরা এই আলোক শ্বসন সম্বন্ধে আলোচনা করব। তা আলোক শ্বসনটা কি সেটা আমরা দেখব যে আলোক শ্বসন যখন হয় তখন কিছু উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘাটতি ঘটে, অর্থাৎ খাদ্য উৎপাদন ক্ষমতা কমে যায়। এই উৎসেচকটা রিবিস্কো এনজাইম এই কাজটা করে। রিবিস্কো এনজাইম বলতে রাইবুলেজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। এই এনজাইমটা নাড়দের ভূমিকা গ্রহণ করে, একেও লাগায় ওকেও লাগায়। কীরকম ব্যাপারটা দেখা যাক। যেরকম মনে করো বায়ুমণ্ডলে যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি থাকে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে রিবিস্কো, করে ওই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে চালায়। সেটা তোমরা পড়েছো C3 সাইকেলে, সেটা দিয়ে তৈরি হয় 3PGA 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে যাচ্ছে, হিট বা টেম্পারেচার খুব বেড়ে যাচ্ছে, তখন দেখা যায় রিবিস্কো কার্বন ডাইঅক্সাইড ধরার পরিবর্তে অক্সিজেন গ্রহণ করে। এবার অক্সিজেন গ্রহণ করে কি করে দেখছি আমরা। এই যে ধরো অক্সিজেন বায়ুমণ্ডলে, এই অক্সিজেনটাকে গ্রহণ করছে এই RuBP রিবিস্কো, করে কি করলো 2-ফসফোগ্লাইকোলেট তৈরি করলো, আর তৈরি করলো হচ্ছে এই PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে RuBPটা কি? 5 কার্বনের একটা কম্পাউন্ড, আর তৈরি হচ্ছে 2-ফসফোগ্লাইকোলেট মানে 2 কার্বনের কম্পাউন্ড, আর তৈরি করছে হচ্ছে PGA 3 কার্বনের কম্পাউন্ড। এটা দেখতে পাচ্ছ? তাহলে 2 আর 3 মিলে 5, তাহলে RuBP হচ্ছে 5 কার্বনের একটা কম্পাউন্ড হলো। এবার এই ফসফোগ্লাইকোলেট যেটা আছে সেটা চলে যাচ্ছে ফসফেটটাকে বের করে দিচ্ছে, জল ঢুকছে, তৈরি হচ্ছে গ্লাইকোলেট বা গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট যে তৈরি করলো, এই ঘটনাটা ঘটছে কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে। দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্টের মধ্যে ঘটনাটা ঘটছে। এবার এই গ্লাইকোলেট এই ক্লোরোপ্লাস্ট ছেড়ে বেরিয়ে পড়লো, কার কাছে গেল? পারক্সিজম বলে একটা সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণুর কাছে। পারক্সিজম যে কোষীয় অঙ্গাণুটা আছে, সেই গ্লাইকোলেটটা 2 অণু গ্লাইকোলেট 2 অণু অক্সিজেনের সাহায্যে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করলো। সেই হাইড্রোজেন পারক্সাইড কোষের পক্ষে মারাত্মক ক্ষতিকারক, কোষকে ড্যামেজ করে দেয়। তাই হাইড্রোজেন পারক্সাইড এখানে জায়গা নেই বলে ক্যাটালিস উৎসেচকের সাহায্যে সঙ্গে সঙ্গে জল এবং অক্সিজেনে ভেঙে যায়। তার জন্যে এটাকে বলা হয় পারক্সিজম। এই হাইড্রোজেন পারক্সাইড যখনই বেরিয়ে গেল তখন গ্লাইকোলেটটা তৈরি হলো গ্লাইঅক্সালেট বা গ্লাইঅক্সালিক অ্যাসিড। এই গ্লাইঅক্সালিক অ্যাসিড যেটা তৈরি হলো বা গ্লাইঅক্সালেট, এটার থেকে তৈরি হলো গ্লাইসিন, যেটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন তোমরা জানো সব থেকে সরল অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, যেটা সোয়াবিনে পাওয়া যায়। তাই জন্য সোয়াবিনের সাইন্টিফিক নেম গ্লাইসিন ম্যাক্স। এবার আসছি এই গ্লাইসিনটা কিভাবে হলো। গ্লাইসিন কি করলো, এই গ্লুটামেট থেকে অ্যামাইনো গ্রুপ নিয়ে এই গ্লাইসিনে কনভার্ট হলো, আর গ্লুটামিক অ্যাসিডটা কনভার্ট হলো আলফা কিটো গ্লুটারেট কিটো অ্যাসিডে। তাহলে এখানে হচ্ছে অ্যামাইনো ট্রান্সফার করছে, অ্যামাইনো গ্রুপটাকে ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিড বা গ্লাইসিনে কনভার্ট করছে। এই গ্লাইসিনটা এবার পারক্সিজমটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চলে আসলো ইনি মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়া একটা কোষীয় অঙ্গাণু। সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসার পরে 2 অণু গ্লাইসিন তৈরি হলো সেরিনে। সেরিন যেটা তৈরি করলো, দেখো সেরিনে কিন্তু একটা অ্যামাইনো গ্রুপ আছে, তাহলে 2 অণু গ্লাইসিন মানে 2টো অ্যামাইনো গ্রুপ আছে, তাই একটা অ্যামাইনো গ্রুপ ছেড়ে দিল। আর কি ছাড়লো? কার্বন ডাইঅক্সাইড ছাড়লো। আর এখানে দেখো NADH যোগে H+ তৈরি হচ্ছে। এইভাবে সেরিন তৈরি হচ্ছে। এই সেরিনটা এবার এখান মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে চলে আসলো আবার এই পারক্সিজমে। সেরিনটা যখন এই পারক্সিজমে আসলো তখন সেরিন থেকে আবার তৈরি হলো হাইড্রোক্সি পাইরুভেট। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এই সেরিন থেকে অ্যামাইনো গ্রুপটাকে নিয়ে আবার গ্লুটামেট তৈরি করলো।
আবার কি হলো, হাইড্রক্সি পাইরুভেট তৈরি করে ফেললো। এই হাইড্রক্সি পাইরুভেট থেকে NADH যোগ H+, এখানে দেখছো NAD+, NADH যোগ H+, এখানে হাইড্রোজেন ট্রান্সফার হলো হাইড্রক্সি পাইরুভেট থেকে, তৈরি হলো গ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড। গ্লিসারেট থেকে তৈরি হলো, গ্লিসারেট কি করলো, এবার এই জায়গা ছেড়ে পারক্সিজম ছেড়ে চলে গেল ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে যাওয়ার পরে এই গ্লিসারেটটা তৈরি করলো হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে গ্লিসারিক অ্যাসিডকে যদি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হতে হয় তাহলে ফসফেট দরকার। তার জন্য কি করলো, তখন এটিপিটা এডিপি হলো এবং ফসফেটটা এঁকে দিল, তাই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার কেলভিন চক্রে ঢুকে খাদ্য তৈরি করলো। তাহলে দেখো কতখানি পথ ঘুরে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড করে খাদ্য তৈরি করছে। তাহলে এখানে দেখো আবার কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এখানে দেখো এটিপি খরচ হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে শ্বসন। তাহলে সালোকসংশ্লেষ একদিক দিয়ে চলছে, আবার শ্বসনও চলছে, তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন। এই জিনিসটা আমাদের জানতে হবে এই কারণে যে C3 চক্র যাদের চলে তাদের কিন্তু আলোক শ্বসন চলে। আমরা বলেছি C4 যারা উদ্ভিদ তাদের কিন্তু আলোক শ্বসন চলে না। তোমরা দেখেছো যে C4 উদ্ভিদের ক্ষেত্রে ক্রাঞ্চ অ্যানাটমি, তার জন্য রিবিস্কো এনজাইমটা কিন্তু ওই বান্ডিল শীত ক্লোরোপ্লাস্টে ছিল, মেসোফিল শীতের ক্লোরোপ্লাস্টে কিন্তু ছিল না, মেসোফিলিক ক্লোরোপ্লাস্টে ছিল না। তার জন্য রিবিস্কো এনজাইমটা ওই বায়ুমণ্ডল থেকে তোমার হচ্ছে অক্সিজেনটাকে ধরতে পারেনি, তাই আলোক শ্বসন হয়নি। কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু C3 উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু বান্ডিল শীত ক্লোরোপ্লাস্ট নেই, কার্বন ডাইঅক্সাইড কেবলমাত্র রিবিস্কোই ধরছে, আবার অক্সিজেনও ধরতে হচ্ছে, তাই মেসোফিল কলায় আছে কেবলমাত্র, তার জন্য সরাসরি C3 উদ্ভিদের ক্ষেত্রে এই আলোক শ্বসনটা দেখতে পাওয়া যায়। আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি যে কিছু কিছু শৈবালের ক্ষেত্রে যখন উচ্চ তাপমাত্রা দেওয়া হয়েছে, অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেছে, তখন তারা আলোক শোষণ করেছে। কারণ শৈবালের ক্ষেত্রে আমরা জানি যে C3 চক্র চলে, C4 চক্র চলে না। তাহলে এই যে রিবিস্কো এনজাইমের দ্বৈত ভূমিকা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে C3 এবং C4 উদ্ভিদকে কিভাবে পৃথক করা যায়। এবার দেখো আমরা যদি তাৎপর্যে যাই তাহলে দেখব যে আমার কিন্তু বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোচনা করে নিই, যে আমার এই যে ফটোরেসপিরেশন যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা C2 চক্র বলতে পারি। কেন বলতে পারি? কারণ 2-ফসফোগ্লাইকোলেট, এটার মধ্যে কার্বনের সংখ্যা 2টো, তাহলে প্রথম স্থায়ী যৌগকে 2-ফসফোগ্লাইকোলেট, কটা কার্বন? 2টো কার্বন, তার জন্য এই চক্রটার নাম হচ্ছে C2 চক্র। আবার এটাকে সালোকসংশ্লেষ চলছে, খাদ্য তৈরি হচ্ছে, দেখো খাদ্য 50% কমে গেল আর 50% খাদ্য তৈরি হচ্ছে, তাহলে শ্বসন চলছে, আবার আরেক দিকে খাদ্য উৎপাদন চলছে, তাই এটা নাম দেওয়া হচ্ছে আলোক শ্বসন। এখানে 3টা কোষীয় অঙ্গাণু পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া। প্রথমে ঢুকছে ক্লোরোপ্লাস্ট, তারপরে আসছে পারক্সিজম, তারপরে আসছে মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। অ্যামোনিয়া কোথায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। আর গ্লাইসিন আর সেলিন দুটো অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। যে গ্লাইসিন এবং সেলিন অ্যামাইনো অ্যাসিড সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে অন্য চক্র মাধ্যম দিয়ে তারা প্রোটিন তৈরি করতে পারে। তাহলে এই চক্রটা কিন্তু প্রচণ্ড গাছের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে আছে। কারণ যখন C3 উদ্ভিদ ছিল, সাপোজ কার্বন ডাইঅক্সাইড টানছে টানছে টানছে, কার্বন ডাইঅক্সাইড টানতে টানতে অক্সিজেনের পরিমাণে ভরপুর হয়ে গেছে, তখন তো C4 উদ্ভিদ আসেনি। তখন কার্বন ডাইঅক্সাইডটাকে পরিমাণটাকে কমানোর জন্যে তখন অক্সিজেন ভরে গেছে এদিকে, অক্সিজেনের পরিমাণ যখন বেড়ে গেছে তখন অক্সিজেনের পরিমাণটাকে কমাতে হবে, কার্বন ডাইঅক্সাইডটাকে আবার বাড়াতে হবে। তখন কিন্তু এই ফটো রেসপিরেশন করে C3 উদ্ভিদগুলোই নিজের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাকে আবার অ্যাডজাস্ট করে নিত। আজকে কিন্তু আমাদের সেই জিনিস প্রশ্ন নেই, কারণ C3 উদ্ভিদ আছে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমনিতেই বেড়ে গেছে। যা টেম্পারেচার, তাতে জামা কাপড় তো ঠিকই রাখতে পারছি না, ঘেমে যাচ্ছি, অফিসে গেলে পরেই ঘেমে যাচ্ছি। তাহলে আমাদের গাছের অবস্থা দেখো, যে গাছগুলো কেটে 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 আমরা কমিয়ে দিচ্ছি। তাহলে বায়ুমণ্ডলে যদি কার্বন ডাইঅক্সাইডের তোমার বেড়ে যায় তাহলে তাপমাত্রা বাড়বেই,
তার জন্যে গাছকে আমাদের রাখা দরকার। তাহলে সালোক সংশ্লেষের তাৎপর্যের মধ্যে আমি একটু আলোচনা করে নিই। তোমরা আজকে আমরা অন্ধকার দশা আলোক দশা পেয়েছি, আলোক দশার পরে অন্ধকার দশা ঘটে এবং আলোক দশায় কী কী হয় সেটা নিয়েও আলোচনা করেছি। C3, C4, ক্যাম, আজকে আমরা আলোচনা করলাম C2 চক্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে লাস্টে আমরা কেন C2 চক্রে আসলাম, যে C3 চক্র যাদের আছে তাদেরই C2 চক্র চলে। এবার আমরা আসি যে সালোক সংশ্লেষ তাৎপর্যটা কি। সালোক সংশ্লেষের তাৎপর্যটা হচ্ছে এই কারণে, গাছ যদি না থাকতো তাহলে আমরা অক্সিজেন কি পেতাম? সবাই যদি শ্বসন করে অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিত তাহলে বায়ুমণ্ডল তো কার্বন ডাইঅক্সাইডেই ভরে যেত। তখন আমরা কি টানতাম বলো? 1 নাম্বার, তাই গাছ কাটতে দিবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যে এই খাদ্যগুলো খাই, যাই খাও, সকালবেলায় যদি একটু খাদ্য না হয়, মুড়ি খাচ্ছ, মুড়িটা কোথা থেকে পাচ্ছ? ভাত খাচ্ছ, কোথা থেকে পাচ্ছ? ডাল খাচ্ছ, কোথা থেকে পাচ্ছ? আচ্ছা, যদি ফাস্ট ফুড খাও, আলু চিপস খাচ্ছ, সেটা কোথা থেকে পাচ্ছ? আলু থেকে তো খাচ্ছ। তুমি যদি মনে করো চিপস করবা, যে বাদাম ভাজা খাবা, তা বাদামটাও তো গাছ করছে। তাহলে ফুডের জন্যও কিন্তু সালোক সংশ্লেষ দরকার। তাহলে আমাদের গেল বায়ুমণ্ডলে, গেল অক্সিজেনের শ্বসনের জন্য আমাদের দরকার, আবার খাদ্যর জন্য দরকার। এছাড়া কি, আজকে বাড়ি ঘরে যে দরজা জানলা লাগানো হচ্ছে কাঠ দিয়ে, সেই কাঠগুলো কোথা থেকে পাচ্ছ? গাছ দিচ্ছে। ছায়া কোথা থেকে পাচ্ছ? গাছ দিচ্ছে। পাখিরা আশ্রয় নিচ্ছে কোথায়? গাছে। তাহলে এই সমস্ত কাজ করছে গাছ। গাছ ছাড়া কীভাবে চলতে বলো? তাও আমরা গাছ কেটে যাচ্ছি নির্বিচারে। বেচারা বলতে পারে না তাই, নাহলে চিৎকার শুনতা চারদিকে। ঠিক আছে, এবার দেখো এই যে হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন এই যে তৈরি হচ্ছে, এটার থেকে যদি কি পরিমাণ এটিপি তৈরি হয় সেটা শক্তি। সেইভাবে যদি আমরা এই হাইড্রোজেনটাকে কোনো আণবিক হাইড্রোজেন মানে H+, এটাকে যদি কোনো কাজে লাগাতে পারতাম তাহলে কিন্তু জল দিয়েও কিন্তু মনে হয় গাড়ি চালানো যেত। শুনছি এখন বলে গাড়ি চালানো যাচ্ছে, তো এটা অনেকদিন ধরে চলছে অ্যানালাইসিস, যে কোনোদিন জল ভাঙা যায় কিনা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, বুঝলে সব। তাহলে আলোক শ্বসন সম্বন্ধে জানা গেছে যে আলোক শ্বসনের 3টা কোষীয় অঙ্গাণু পার্টিসিপেট করে। প্রথমটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দ্বিতীয়টা হচ্ছে পারক্সিজম, তৃতীয়টা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং আলোক শ্বসন যখন চলে, এই আলোক শ্বসনের আরেকটা নাম হচ্ছে C2 চক্র। তোমরা এটা ভালো মতন ছকটা দেখে যাবে, কারণ যারা পরীক্ষা দিবে হায়ার সেকেন্ডারি বা নিট যাদের পরীক্ষা আছে বা প্রিপারেশন নাও, অনেক বড় বড় পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ছকটা যদি মাথায় রাখো, মুখস্থ তোমার করতে হবে না, তাহলে কিন্তু তুমি সব অ্যান্সার দিতে পারবে। পরের দিন আমরা আলোচনা করব বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে। ভালো থেকো, আজকে সুস্থ থেকো, নমস্কার। আর কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, যে আমার চ্যানেলটা তোমরা শেয়ার করো, শেয়ার বা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কি করে আমার আর এন্থু আসবে বলো? ঠিক আছে, ভালো থেকো, নমস্কার।